পাকিস্তান ক্রিকেটের এন্টারটেইনমেন্ট ভ্যালুটাকে আপনি আসলে অস্বীকার করতে পারবেন না। প্রতিপক্ষ যেই হোক, যেই মাঠেই খেলা হোক না কেন, ম্যাচটাকে বা সিরিজটাকে তারা ওই এন্টারটেইনমেন্ট দিয়ে ভরিয়ে তুলতে পারে। এই যে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটা খেলছে সেখানেও তাই। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারার পরে সিরিজটা তারা জিতে নিয়েছে। তখনই আমি সিরিজে বলেছিলাম যে টি-20 সিরিজও এরকম রোমাঞ্চ ছড়াবে। প্রথম দুই ম্যাচে সেটা হয়নি, বরং প্রথম দুইটা ম্যাচ পাকিস্তান জিতে নিয়েছিল, সিরিজ জয় তাদের নিশ্চিত হয়ে গিয়েছিল। তখন বোধহয় আরো একটু বেশি করে মনে হয়েছে যে তৃতীয় ম্যাচটাও পাকিস্তান জিতবে, সহজেই জিতবে, ওইভাবে জিতবে, মনে হয় না। তাহলে আর পাকিস্তান হলো কিভাবে? ঠিকই তারা লাস্ট ম্যাচটা জিম্বাবুয়ের কাছে 2 উইকেটে হেরে গেল এবং ম্যাচটা আসলে দারুণ রকম রোমাঞ্চ ছড়িয়ে শেষ পর্যন্ত জিম্বাবুয়ে এই ম্যাচটা জিতে নিয়েছে। পাকিস্তান সিরিজের ফার্স্ট ম্যাচে 57 রানে জিতেছে, পরের ম্যাচে জিম্বাবুয়েকে 57 রানে অল আউট করে দিয়ে জিতেছে 10 উইকেটে, এবং তারপরে এই থার্ড ম্যাচে এসে তারা 2 উইকেটে হেরে গেল। হেরে যে গেল যে ম্যাচটাতে, সেখানে আসলে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? এক নম্বর টার্নিং পয়েন্ট বলতে পারেন যে পাকিস্তানের এই ম্যাচের অ্যাপ্রোচ বা তাদের একাদশে তারা 4-4টা চেঞ্জ করে খেলতে নেমেছে। সেখানে সিয়াম আয়ুব বলেন, এইখানটাতে হচ্ছে গিয়ে হারিস রৌফ বলেন, তাদেরকে আবরারকেও আসলে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে তাদের স্কোয়াডের সবাইকে বাজিয়ে দেখার একটা ব্যাপার ছিল। সো তাদের ওই জায়গাটা থেকে শুরুতেই তারা মানে ম্যাচটাতে তাদের যে অ্যাপ্রোচটা ছিল ওইখানটা থেকে তারা কিছুটা পিছিয়ে পড়েছে কিনা, হ্যাঁ তারা বড় ছবিটা দেখতে চেয়েছে সেটা ঠিক আছে, আমি তাদেরকে দায় দিচ্ছি না, কিন্তু আমি বলছি যে ম্যাচের হিসাব যদি করি। আচ্ছা, এরপরে গিয়ে তারা যখন ব্যাটিং করেছে, সেই ব্যাটিংয়ে তারা 132 রান তুলেছে, 7 উইকেটে 132 রান। এই 132 রান নিয়ে কি আসলে লড়াই করা যায় কিনা? লড়াই যে করা যায় সেইটা পাকিস্তান দেখেছে। ইনফ্যাক্ট আপনি যদি একদম শেষ জায়গা থেকে আসেন, লাস্টের 2 ওভারে তো মনে হচ্ছিল যে ম্যাচ জয়ের জন্য পাকিস্তানি ফেভারিট। কেননা 18 নম্বর ওভারের শেষ বলটাতে জাহানদাদ খান যখন উইকেটটা তুলে নিলেন সিকান্দার রাজা এরকম পরিস্থিতিতে ম্যাচ ফিনিশ করবেন সেটাই প্রত্যাশিত। তার উইকেটটা যখন তুলে নিলেন তখন হিসাবটা দাঁড়ালো যে শেষ 2 ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন হচ্ছে গিয়ে 21 রান, এবং তখন কিছুটা হলেও পাকিস্তান ফেভারিট হয়ে গিয়েছিল, 6টা উইকেট তাদের পড়ে গিয়েছে। কিন্তু ওইখানটা থেকে 19 নম্বর ওভারটা থেকে আসলো হচ্ছে গিয়ে 9 রান, আরো একটা উইকেট গেল, লাস্ট ওভারে লাগে 12 রান, এবং ওই জায়গাটাতে মাপোসা, যার হচ্ছে গিয়ে এই ম্যাচটাতে ডেবু হয়েছে, তিনি প্রথম বলে 4 মারলেন, পরের বলে ছক্কা মারলেন, তারপরে একটা সিঙ্গেল নিলেন, ফোর্থ বলে আউট হলেও ফিফথ বলে আরেকটা সিঙ্গেলে ম্যাচটা শেষ হয়ে গেল। ফলে লাস্ট ওভারের এই যে প্রথম 2টা বলে 4 এবং ছক্কা মারা, ওর আগ পর্যন্ত জিম্বাবুয়ে আসলে জিতবেই, এই যে ম্যাচের শেষ পরিস্থিতিতে তেমনটা আসলে বলা যাচ্ছিল না। এইটাও একটা টার্নিং পয়েন্টের ডেফিনেটলি দাবিদার। এখন আমি যেটা বলছিলাম যে পাকিস্তান 132 রান করেছে, এবং সেইখানটাতে শুরুতেই তারা পাওয়ার প্লেতে একটু ওভার অ্যাটাকিং ক্রিকেট খেলতে গিয়ে ধরা খেয়ে গিয়েছে। প্রথম 4 ওভারে 19 রান তুলতেই তারা হারিয়ে ফেলেছে 3টা উইকেট, এবং এই যে শুরুতে 3টা উইকেট হারিয়ে ফেলা, এটা পাকিস্তানকে অনেকখানি পিছিয়ে দিয়েছে, এবং এরপরে তারা এটা একটু রিকভার করার চেষ্টা করেছে। একটা পার্টনারশিপ হয়েছিল, তাইব যিনি ভালো ফর্মে রয়েছেন, তিনিও যখন 10 ওভারের মধ্যে আউট হয়ে গেলেন। পাকিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 15 ওভার শেষে গিয়ে পৌঁছায় তারা হচ্ছে গিয়ে ওইখানে 6 উইকেটে 96 রানে। শেষ দিকে গিয়ে যে তারা ব্যাটিং ঝড় তুলবে, গত ম্যাচের ক্ষেত্রে, প্রথম ম্যাচের ক্ষেত্রে ইনফ্যাক্ট যেটা হয়েছিল সেইটা কিন্তু আবার এই ম্যাচটাতে হলো না, হাতে উইকেটও ছিল না তত, এবং শেষ ওই জায়গাটা থেকে শেষ 5 ওভারে তারা মাত্র 36 রান তুলতে পারে। এখন পাকিস্তানের এই ব্যাটিং ইনিংসের 2টা জায়গায় সিগনিফিকেন্ট। আপনি প্রথম 4 ওভারে আমি বললাম তারা 3 উইকেট হারিয়ে 19 রান তুলেছে, আবার 15 ওভার শেষে তাদের স্কোর ছিল 6 উইকেটে 96, সেখান থেকে শেষ 5 ওভারে তারা 36 রান তুলেছে। এই জায়গাটাতে যদি আমরা জিম্বাবুয়ের জায়গায় ইনিংসটা থেকে দেখি, জিম্বাবুয়ে তাদের প্রথম 4 ওভারে 40-এর উপরে রান, কত 43 রান তারা তুলে ফেলেছে ফার্স্ট 4 ওভারে, একটা উইকেট তারা হারিয়েছে। কিন্তু এই যে আমি 4 ওভারটা নিচ্ছি, 6 ওভার যদি করেন তাহলে 1 উইকেটে 56, কিন্তু আমি হচ্ছে কি 4 ওভারটা যদি পাকিস্তানের 4 ওভারের মধ্যে 3টা উইকেট হারিয়েছে সেই হিসাবটাতে আমি নিয়ে বলছি। ওইখানটাতে হচ্ছে কি বেনেট হাসনাইনের করা থার্ড ওভারটাতে 4টা বাউন্ডারি মারলেন, দুর্দান্ত, তিনি হচ্ছে গিয়ে ওই কি বলা চলে যে শর্ট প্লেইং এবিলিটির একটা স্বাক্ষর তিনি রেখেছেন, এবং সেই জায়গাটা থেকে কিন্তু জিম্বাবুয়ে এগিয়ে গেছে। হ্যাঁ, বেনেট পরে 43 রান করে তিনি আউট হয়েছেন, হচ্ছে গিয়ে মায়ার্স অন্য সেট ব্যাটসম্যান, তাকেও আসলে পরের ওভারটাতেও তিনি আউট হয়েছেন, এবং ওই সময়টাতে গিয়ে মনে হচ্ছিল না যে এরকম একটা স্টার্ট যখন জিম্বাবুয়ে পেয়েছে, ধরেন পাওয়ার প্লের কথাও যদি ধরে 1 উইকেটে তারা 56 রান, 132 রানের জবাব দিতে নেমে গিয়ে পাওয়ার প্লেতে 1 উইকেটে 56 হলে আর ম্যাচের কি থাকে? কিন্তু পাকিস্তান ম্যাচটাকে জমিয়ে তুলেছিল। পাকিস্তান এই জায়গায় ম্যাচটাকে আসলে ইন্টারেস্টিং করে তুলেছিল। সেটা বেনেটকে আউট করা বলেন, মায়ার্সকে আউট করা বলেন, এবং নিয়মিত বিরতিতেও তাদের ওই উইকেট তোলার কথা বলেন। আমি পাকিস্তানের ইনিংসে 15 ওভার শেষে কথাটা বলেছিলাম না, 6 উইকেটে 96। জিম্বাবুয়ের ইনিংসও কিন্তু 15 ওভার শেষে এক্স্যাক্টলি
96 রানেই ছিল 5 উইকেট হারিয়ে, এবং যেহেতু এইখানটাতে সিকান্দার রাজা ছিলেন, জিম্বাবুয়ে জয়ের ব্যাপার আসলে রিল্যাক্সই ছিল। যে সিকান্দার রাজা যখন আউট হয়ে গেলেন 18 নম্বর ওভারের লাস্ট বলে, তখন মনে হয়েছিল যে না, ম্যাচটা পাকিস্তান হয়তোবা জিতে যেতে পারে, একটু হলেও স্লাইড ফেভারিট তারা হয়ে গিয়েছিল। লাস্ট ওভারে মাপোসা হচ্ছে গিয়ে 4 এবং ছক্কা মেরে জিম্বাবুয়েকে শেষ পর্যন্ত জিতিয়ে দিয়েছেন 2 উইকেটে। তাহলে এই যে ম্যাচটা হলো, সেই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? একটা হচ্ছে গিয়ে পাকিস্তানের অ্যাপ্রোচ, তাদের একাদশ নির্বাচন, সেইটাকে বলা যেতে পারে। একটা বলা যেতে পারে যে শুরুতেই 4 ওভারে তাদের 3টা উইকেট হারিয়ে ফেলাকে বলা যেতে পারে, কিংবা ধরেন হচ্ছে গিয়ে জিম্বাবুয়ের পাওয়ার প্লে শুরুর অংশটাকে, শুরু 4 ওভার, আমি 4 ওভার যদি ধরি, সেইটাকেও বলা যেতে পারে। কিন্তু সবকিছু ছাপিয়ে না, শেষটাই তো মানুষ বেশি করে মনে রাখে, শেষের ইম্প্যাক্টটাই তো বেশি আমার কাছে। তাই টার্নিং পয়েন্ট লাস্ট ওভারে ওই মাপোসা যদি 4 এবং ছক্কা না মারতেন, তাহলে ম্যাচের রেজাল্ট অন্যরকম হলেও হতে পারত। তাই আমি শেষে গিয়ে লাস্ট ওভারের ওই 4 ছক্কাটাকেই জিম্বাবুয়ের এবং এই জয়ের এবং পাকিস্তানের এই পরাজয়ের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছি। একমত হবেন কি আপনি আমার সঙ্গে?